আবহাওয়ার পডকাস্টের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলাপ করব জলবায়ু পরিবর্তন এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে। আমাদের সাথে আজকে পর্বে উপস্থিত আছেন একজন খুবই জনপ্রিয় আবহাওয়াবিদ, ডক্টর শামীম হাসান ভূঁইয়া। শামীম ভাই, আপনাকে অভিনন্দন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আজকে। আপনাকেও ধন্যবাদ। শামীম ভাই একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আমাদের যে আলোচনার বিষয়বস্তু আজকের, যে আবহাওয়ার সাথে কৃষির যে সম্পর্ক, সেটার সাথে খুবই ওতপ্রোতভাবে ওনার কাজটা জড়িত। উনি বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষি আবহাওয়া বিভাগে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে। আপনার ক্যারিয়ার কত বছর শামীম ভাই? আবহাওয়া অধিদপ্তরে কত বছর ধরে আছেন? আমার প্রায় 30 বছর। 30 বছর, তার মানে প্রায় রিটায়ারমেন্টের সময় চলে আসছে। জি, অনেকটা। এবং থ্রু আউট দ্য ক্যারিয়ার আপনি আবহাওয়াবিদ হিসেবে কাজ করেছেন। আমি আবহাওয়া অধিদপ্তরে ছিলাম এবং মাঝখানে আমি শুধু বছর 5 ওয়ার্ল্ড ব্যাংক এবং আমাদের এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকে কনসালটেন্ট হিসেবে ছিলাম। তো আমরা তো জানি বাংলাদেশ এই যে বৈশ্বিক উষ্ণায়ন এবং আবহাওয়ার জলবায়ুর যে পরিবর্তন, ওইটা একটা হটস্পট হিসেবে আছে এবং খুব ভালনারেবল যেসব দেশ আছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। সপ্তম। যে সকল ইন্ডেক্সে আমরা জার্মান ওয়াচ প্রতি বছর বের করে এবং এই ইন্ডেক্সের হিসেবে আমরা বাংলাদেশ 7ম পর্যায়ে রয়েছি। এবং এটা খুবই জনবহুল একটা দেশ, এবং এটার ইফেক্টটা হিসাব করলে এটা বিশাল একটা ইফেক্ট হওয়ার ঝুঁকিতে আছি আমরা। তো সেদিক থেকে আপনি এই যে আমরা জলবায়ুর পরিবর্তনের কথা সবসময় নিজেদের মধ্যে আলাপ করি, কিন্তু একজন আবহাওয়াবিদ হিসেবে, একজন প্রফেশনাল আবহাওয়াবিদ হিসেবে আপনি এই 30 বছরের ক্যারিয়ারে আপনি কতটা অবজার্ভ করেছেন এই জলবায়ুর পরিবর্তনটা? শুধু আমি না, আপনিও যদি খেয়াল করেন আপনার জীবনে, যে আগে শীতকালটা একটু দীর্ঘায়িত ছিল, শীতকালে তাপমাত্রা কমে যেত এবং আমরা শীতের সময়টা অনেক লম্বা পেয়েছি। কিন্তু যত দিন যাচ্ছে শীতকালীন সময়টা আমাদের কমে আসছে এবং কিছু কিছু ঘটনা আপনি দেখবেন যে এখন বজ্রপাতে অনেক লোক মারা যাচ্ছে। এটার সাথে কিন্তু তাপমাত্রার সম্পর্ক রয়েছে, থার্মোডাইনামিক্সের সম্পর্ক রয়েছে। এবং আপনি দেখবেন যে আগের যে গরম গ্রীষ্মকাল, তখনও অনেক গরম, গ্রীষ্মকালে গরম থাকতো আমাদের মতো এই সকল ট্রপিক্যাল কান্ট্রি, কিন্তু আজকাল যেটা দেখা যাচ্ছে একেবারে অসহনীয়। এবং যে আমরা আবহাওয়াবিদরা যে মেজারমেন্ট করি, তাপমাত্রার যে মেজারমেন্ট হয়, তাতে দেখা যাচ্ছে এক বছরের রেকর্ড পরের বছর ভেঙে যাচ্ছে। এবার হাইয়েস্ট টেম্পারেচার, যেমন গত বছর ছিল এবার হাইয়েস্ট, তার আগের বছর ছিল সেই সময়কার হিসাব করলে যেটা বাড়ছেই। এবং এই বৃদ্ধির কারণে আমাদের বিশেষ করে যেখানে আমরা অ্যাডাপ্টেশন করাটা খুব কঠিন, অভিযোজন করা। যেমন আমি একজন মানুষ, আমি বেশি গরম লাগলে আমার এসি যদি ক্ষমতা থাকে এসিতে যাব। আমাদের তৃণমূল পর্যায়ের মানুষ যাদের অভিযোজন আর একটু কঠিন, তারা হয়তো ছায়াতে আশ্রয় নেবে। কিন্তু গাছ বা উদ্ভিদ, তাদের কিন্তু সহসা এই ধরনের ব্যবস্থাটার সুযোগ নেই। কাজেই যে সকল আমাদের উদ্ভিদ বা আমাদের কৃষি শস্য, এই সকল যে সকল অভ্যস্ততা রয়েছে তাপমাত্রার দিক থেকে, সেখান থেকে কিন্তু আমাদের পরিবর্তন হওয়ার কারণে এটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি তো কয়েকটা উদাহরণ দিলেন আবহাওয়ার, যেমন উষ্ণতা বাড়ছে, প্রতি বছরই রেকর্ড হচ্ছে, আবার শীতের যেই দৈর্ঘ্য সেটা কমে যাচ্ছে। এছাড়াও আমরা কি ঘূর্ণিঝড়ের সংখ্যাটা একটু বেশি দেখতে পাচ্ছি রিসেন্ট ইয়ার্সে? ঘূর্ণিঝড়ের সংখ্যা এক বছরে 3টা বা 4টা একই সিজনে, এটা কিন্তু খুব রেয়ার বা একেবারেই ব্যতিক্রম। আমরা কিন্তু গত কয়েক বছর এরকমই দেখতে পাচ্ছি। তবে যদি বলি আমরা যে অতি তীব্র যে ঝড়গুলো, যেগুলোকে আমরা হ্যারিকেনের তীব্রতা সম্পর্ক ঝড় বলতাম, সেগুলো আমরা ওইভাবে বাড়তে দেখিনি। কিন্তু সাইক্লোনের যে ফ্রিকোয়েন্সি, ওটা বেড়েছে। সাইক্লোন যেমন একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর বা প্যারামিটার। আরেকটা গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে বৃষ্টিপাত, এবং সেটা আবার ডিপেন্ডেন্সি আছে হচ্ছে মৌসুমী বায়ুর উপরে। তো মৌসুমী বায়ুর কোনো ট্রেন্ড চেঞ্জ কি দেখতে পান? আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমাদের যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ বা মাসিক যে অ্যাকুমুলেট রেইনফল বা মোট বৃষ্টিপাত, সেখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন আসেনি। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন এসছে,
সেটা হলো লম্বা ড্রাই স্পেল, অর্থাৎ লম্বা সময়ে কোনো বৃষ্টিবিহীন সময় এবং অল্প সময়ে অতি ভারী বৃষ্টি। তো এমনি কিন্তু তাপমাত্রা বাড়লে যেটা হওয়ার কথা সেটাই হচ্ছে। আমাদের দেখা যাচ্ছে যে আমরা সারা মাসের বৃষ্টিপাত যোগ করে যে পরিমাণ সেটা প্রায় অপরিবর্তিত আছে, কিন্তু লম্বা যে দীর্ঘ সময় আমাদের দীর্ঘ সময় বৃষ্টিবিহীন, এইটা কিন্তু আমাদের গাছের বা উদ্ভিদের বা আমাদের কৃষিক্ষেত্রে খুব বড় ধরনের বিরূপ প্রভাব পড়ছে। এই আবহাওয়া এবং জলবায়ু নিয়ে কাজ করার জন্য আমাদের প্রধান যেই সরকারি অফিস বা প্রধান যে অধিদপ্তর সেটা তো আবহাওয়া অধিদপ্তর, এবং আবহাওয়া অধিদপ্তর অনেক বছর ধরেই খুব উন্নত টেকনোলজি নিয়ে কাজ করছে। এই ক্ষেত্রে লেটেস্ট কী কী ডেভেলপমেন্ট হয়েছে যেটাতে কৃষির ক্ষেত্রে একটা ভালো অবদান রাখতে পারে এই আবহাওয়া অধিদপ্তরের কর্মকাণ্ড, ওইটা যদি একটু ব্যাখ্যা করতেন। কৃষির ক্ষেত্রে বিশেষ করে যে ফোরকাস্টটা দরকার এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জ ফোরকাস্ট, অর্থাৎ আমি শুধু একদিনের ফোরকাস্ট দিলে সেটা কৃষিতে প্ল্যানিংয়ে আসা বা পরিকল্পনা করা একটু কঠিন। সেজন্য মিডিয়াম রেঞ্জ ফোরকাস্ট দরকার, অন্তত 7 দিন বা 10 দিনের পূর্বাভাস দরকার। এটা আগে এত ভালো হতো না, কারণ আমাদের কম্পিউটেশনাল যে পারফরমেন্স এবং আমাদের ডেটার প্রাপ্তিতে একটু সমস্যা ছিল। কিন্তু এই গত কয়েক বছর যাবৎ আমরা প্রচুর অটোমেটিক ওয়েদার অবজারভেশন সিস্টেম আমরা ইনস্টল করেছি। এর সাথে আমাদের আগে যে 35টা অবজারভেটরি ছিল মাত্র সারা দেশে, সেটা এখন 61টা অবজারভেটরি হয়েছে, এবং আমাদের যে মডেলগুলো সেগুলোর অ্যাকুরেসি দিনকে দিন বাড়ছে, যার জন্য আমাদের 3 দিন খুবই ভালো ফোরকাস্ট হয় এবং 7 দিন পর্যন্ত গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল, যেটা নাকি কৃষিক্ষেত্রে আমাদের পরিকল্পনা গ্রহণ করার জন্য অত্যন্ত জরুরি। এটা একটা বড় ধরনের পরিবর্তন। আরেকটা পরিবর্তন হচ্ছে রেজুলেশন, অর্থাৎ আমাদের লোকেশন স্পেসিফিক যে ফোরকাস্ট, প্রিসিশন ফোরকাস্ট, হ্যাঁ, যে লোকেশন অনুযায়ী প্রিসিশন যে ফোরকাস্ট, সেটা আমরা আস্তে আস্তে বাড়াতে সক্ষম হচ্ছি। আমরা এখন 3 কিলোমিটার রেজুলেশনে 3 কিলোমিটার রেজুলেশনে আমরা ডাউন স্কেল করছি, যেটা আগে ছিল 27 কিলোমিটার বা 25 কিলোমিটার রেজুলেশন। তো এই কারণে আমাদের লোকেশন স্পেসিফিক ফোরকাস্ট দরকার কৃষিক্ষেত্রে। এই দুটারই পরিবর্তন ঘটেছে। আচ্ছা, তো আমরা তো আমাদের কাজের সূত্রেই কৃষকদের সাথে বিভিন্ন সময় কথা বলতে হয়, এবং আমরা জানতে চাই ওনাদের যে ডিপেন্ডেন্সিটা আছে ওয়েদারের উপরে, এবং সেখান থেকে পরিত্রাণের ব্যাপারে ওনারা কী কী উদ্যোগ নেন। তো ওনাদের বক্তব্য থেকে কিন্তু আমরা খুব বেশি ধারণা পাই না যে এই যে ন্যাশনাল যে ফোরকাস্টটা হয় সেটাতে আগের যে প্যাটার্নটা, মানে আগে যেভাবে ডিসেমিনেশন হতো এখনও প্যাটার্নটা আমরা কাছাকাছি দেখতে পাই, যেমন টিভিতে বলা হচ্ছে, রেডিওতে বলা হচ্ছে, এবং সেটার ব্যাপারে যে কৃষকরা যে খুব উন্মুখ যে আমি আবহাওয়ার সব কী ওয়েদার ফোরকাস্টটা আছে সেটা জেনে আমি আমার কৃষিকাজে ব্যবস্থা নেব, আমরা খুব বেশি যে ওনাদের আশাবাদ দেখতে পাই তা দেখতে পাই না। আপনার কি মনে হয়? না, আপনি ঠিকই বলেছেন। অ্যাকচুয়ালি আবহাওয়ার যে পূর্বাভাসটা, সেই পূর্বাভাস কিন্তু দিলে আমাদের কৃষক ভাইরা ওইভাবে উপকৃত হবেন না, কারণ আমি যদি বললি যে 40 মিলিমিটার বৃষ্টি হবে, 40 মিলিমিটার বৃষ্টি কি বোঝায়, কতটুকু বৃষ্টি হবে এবং ওই সময় উনি কি করতে হবে ওনাকে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। ওনার বৃষ্টিপাতের পরিমাণ জানাটা গুরুত্বপূর্ণ না। এই জন্য আমরা এটাকে একটা ব্লেন্ড সার্ভিস বলতে পারি, অর্থাৎ কৃষির যে দক্ষতা এবং অভিজ্ঞতা তার সাথে আবহাওয়ার পূর্বাভাস, এই দুটাকে ব্লেন্ড করে কৃষি আবহাওয়া পূর্বাভাস। সেখানে সরাসরি বলা হবে কৃষক ভাইদের যে আপনার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আপনি সার প্রয়োগ করবেন না, তাহলে আপনার সারের অপচয় হবে এবং এটা পানিতে গিয়ে বিষক্রিয়া করবে। অর্থাৎ ক্লিয়ার মেসেজ দেওয়া হবে। এটাকে আমরা বলি ডিসিশন সাপোর্ট সিস্টেম। অর্থাৎ আপনি যদি আবহাওয়ার পূর্বাভাসটাকে টেইলরিং বা ভ্যালু অ্যাড করে যে পর্যন্ত আপনি কৃষক ভাইদের কাছে ভ্যালু অ্যাড করে আপনি ডিসিশন সাপোর্ট সিস্টেম হিসেবে না পরিবর্তন করছেন, সে পর্যন্ত কোনো কাজে আসবে না। তো আমরা গত কয়েক বছর যাবতীয় কিন্তু এটা নিয়ে খুব আমরা জোরে সোরে লাগছি যে আমরা কিভাবে এগ্রো মেট্রোলজিক্যাল অ্যাডভাইজারি সার্ভিস হিসেবে ডেভেলপ করতে পারি। তো এটা আস্তে আস্তে উত্তরণ ঘটছে, এবং কৃষক ভাইরা যখন দেখবেন, কারণ ওনারা কিন্তু খুবই মিতব্যয়ী এবং কৃষিতে যত কম খরচে ওনারা উৎপাদন
খরচ যত কমিয়ে আনা যায় সেভাবে কিন্তু আপ্রাণ চেষ্টা করে। যখন ওনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে আমার সেচের পানি আমরা যদি ইরিগেশন অ্যাডভাইজারি করি যে আগামী 2 দিন পরে বৃষ্টি হবে, আপনি ইরিগেশন বন্ধ রাখেন, তাহলে যে তার সেচের খরচ, পেট্রোল ডিজেলের খরচ, এটা বেঁচে গেল। তার আন্ডারগ্রাউন্ড ওয়াটার বা মাটির নিচে যে পানিটা, এটা যদি সেভ হয়, তাহলে কিন্তু আমরা এই জলবায়ু পরিবর্তনের একটা পরিবর্তনের কে আমরা মিটিগেশন বা আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। তো এই সকল কাজে ওনাদের বোঝাতে হবে এবং ওনাদের ফিল্ডে গিয়ে এই কাজগুলো করতে হবে, যেটা কি এখনো ওইভাবে হয়নি। জি, তো আপনি অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাডভাইজারির কথা বলছিলেন, তো ওয়ার্ল্ড ব্যাংকের তো একটা প্রজেক্ট ছিল এই ব্যাপারে, তাই না? হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকের একটা আমব্রেলা প্রজেক্ট ছিল। প্রকৃতপক্ষে এটা 3টা কম্পোনেন্ট। কম্পোনেন্ট এ ছিল আবহাওয়া অধিদপ্তর করেছে, কম্পোনেন্ট বি করেছে পানি উন্নয়ন বোর্ড এবং কম্পোনেন্ট সি করেছে ডিএই বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তো আমাদের যে টার্গেটটা ছিল যে আমরা পূর্বাভাস দেব এবং ওনাদের যে ধান বিজ্ঞানী বা অন্যান্য যে সকল কৃষি বিজ্ঞানী, ওনারা এই পূর্বাভাসের সাথে সঙ্গতি রেখে ওনারা অ্যাডভাইজারি ডেভেলপ করবেন এবং ওনাদের ক্রপের বিভিন্ন স্টেজ স্পেসিফিক। তো সেই জিনিসগুলা আপনার এখনো চলছে। এখনো ওই বিভিন্ন সময়ে যখন ধান রোপণ হয়, বিভিন্ন সময়ে একই জাত বা একই ধরনের ক্রপ, কিন্তু যে জায়গায় উঁচু সেই জায়গায় হয়তো আগে পানি নেমে যায়, তখন আগে করা হয়। তার পাশের জমিটাই নিচু, সেইখানে পানি সরলো না বলে 15 দিন পরে করা হলো। কিন্তু এই অ্যাডভাইজারিটা কিন্তু 2 জায়গায় 2 রকম হবে। যেটা 15 দিন আগে হয়েছে তার স্টেজ মানে চেঞ্জ হবে, আবার যেটা নিচুতে তার স্টেজ কিন্তু অন্যরকম হবে। তো আমরা এখনো যেটা দিচ্ছি, আমরা যেটা দেখেছি একটু জেনেরিক এবং সারা দেশে একই ধরনের, কিন্তু ক্রপের তো মানে স্টেজটা ভিন্ন রকম। কাজে স্টেজ স্পেসিফিক যে ফোরকাস্ট করা বা অ্যাডভাইজারি করা, সেটা এখনো যে তৈরির পর্যায়ে রয়েছে। কাজে আরও এই বিষয়ে কাজ করতে হবে। আচ্ছা, তথ্যটা তৈরি করার পরে এটা সম্প্রচারের যে জায়গাটা, ওই জায়গাটায় এখন যেইভাবে দেয়া হয় জিনিসটা, যেমন ওয়েবসাইটে আপলোড করা এবং ওনাদের কিছু সিস্টেম আছে ডিসেমিনেশন, এগুলো কতটা যথেষ্ট বলে আপনার মনে হয়? প্রকৃতপক্ষে আমাদের কৃষক ভাইরা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, কিন্তু এখনো একেবারে স্মার্টফোন সবার হাতে থাকবে, সবাই যে এটার সাথে সাথে পাবেন এবং তার অর্থ বুঝবেন, এই বিষয়গুলো তো একটু ঘাটতি আছে। কাজেই এটা যখন ওনারা বুঝতে পারবেন যে এর মাধ্যমে ওনারা উপকৃত হবেন, এবং তখন কিন্তু এটা ভীষণ জনপ্রিয়তা অর্জন করবে। তো আমরা আপ্রাণ চেষ্টা করছি, শুধুমাত্র সরকারি ক্ষেত্রে না, সরকারি এনজিও, আইএনজিও বা যারা এই সকল কৃষি ক্ষেত্রে জড়িত সবাইকে নিয়ে একটা সমন্বিত উদ্যোগ, যাতে কৃষক ভাইরা এইটাকে সর্বোচ্চ কাজে লাগাতে পারে। তো এখনো আমি বলবো না যে 90% বা 100% অ্যাচিভ হয়েছে, এখনো এই পর্যায়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে। এই যে আবহাওয়ার তথ্য এবং সেগুলোকে কাস্টমাইজ করে কৃষকের উপযোগী করে কৃষকের কাছে পৌঁছে দেওয়া, এই জায়গায় তো অনেক ধরনের ইনোভেশনের সুযোগ আছে। আমরা অন্যান্য দেশে দেখি যে বিভিন্ন অ্যাকটেক স্টার্ট আপ আছে, তারা নিজেদের মতো করে বিভিন্ন তথ্য তৈরি করছে গভর্নমেন্টের এজেন্সিগুলোর সাপোর্ট নিয়ে। তো ওই জায়গায় বাংলাদেশেও আমরা এই ধরনের অ্যাকটেক যে স্টার্ট আপ আছে বা যেসব কোম্পানি সার্ভিস দিতে চায় প্রাইভেট সেক্টরে, তাদের জন্য কোনো সুযোগ দেখেন কিনা? যেখানে প্রচুর সুযোগ আছে উন্নয়ন ঘটানোর, এবং আমি মনে করি যে প্রাইভেট সেক্টর যদি অ্যাজ এ বিজনেস মডেল এটাকে তারা উন্নয়ন ঘটানোর চেষ্টা করে, তাহলে এখানে প্রচুর সুযোগ রয়েছে। বিশেষ করে আপনাদের একটা সার্ভিস আছে, বিশেষ করে এমপাওয়ারের, যেটা আমি জানি যখন আপনারা নেপালের সাথে কাজ করেছেন, আমিও ছিলাম ওখানে। এইটা যে স্টেজ স্পেসিফিক যে সমস্যাগুলা, যেমন একই জায়গায় কিন্তু পানিটা আগে চলে যাওয়ার কারণে আগে লাগানো হলো, বা যারা পানিটা পরে যায় তখন ওই একই এলাকাতে ট্রান্সপ্লান্টেশনটা বিভিন্ন সময়ে হয়। কিন্তু এই সমস্যাটা যদি আমরা যদি একটা গ্রুপ করতে পারি, যে 15 দিন আগে যারা লাগাচ্ছে তাদের এক গ্রুপ, 15 দিন পরে যারা লাগাচ্ছে তাদের এক গ্রুপ,
তো এই দুটাকে আইডেন্টিফাই করে যদি আমরা ব্রডকাস্ট SMS এর মাধ্যমে যে স্টেজে যে অ্যাডভাইজরিগুলো হবে সেটা তার কাছে পৌঁছে দিতে পারি, সবার কাছে না দিয়ে, তাহলেই কিন্তু এটা আরো ইফেক্টিভ হবে। এখনো কিন্তু আমরা বিশেষ করে ডিএই এখনো এই স্টেজ স্পেসিফিক ফোরকাস্টগুলো বা অ্যাডভাইজরিগুলো এখনো জেনারেট করতে পারেনি। কাজে এরকম আরো অনেক সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আপনি নিশ্চয়ই আমাদের সুফলা সার্ভিসটার কথা বলছেন। জি জি, আমি এর বাইরে তো আরো কিছু প্রতিষ্ঠানও চেষ্টা করছে এই ওয়েদার সার্ভিস নামে একটা প্রতিষ্ঠান আছে আমি জানি, তারা আমাদের কাছে ফোরকাস্ট নিয়ে তারা এই অ্যাডভাইজরি সার্ভিস ডেভেলপ করছে এবং কৃষকের কাছে তারা পৌঁছে দিচ্ছে। তাদের কল সেন্টার রয়েছে এবং তাদের রোগ বালাইয়ের জন্য যে সকল মডেল রয়েছে সেই সকল মডেলকেও অ্যাক্টিভেট করে তারা আবহাওয়ার পূর্বাভাসের সাথে রোগ বালাইয়ের যে সম্পর্ক আছে সেটাকে অ্যাড্রেস করে তারা অ্যাডভাইজরি সার্ভিস দিয়ে থাকে। জি শামীম ভাই, আমাদের আজকে যে পর্ব তার শেষ প্রান্তে চলে এসেছি। আমার শেষ প্রশ্ন, আমরা তো এই আবহাওয়ার সাথে এই কৃষির যে সম্পর্ক এবং সেটা নিয়ে যে অ্যাগ্রোমেট্রোলজিক্যাল অ্যাডভাইজারি সার্ভিস সেটা নিয়ে অনেক দূরে গিয়েছি, কিন্তু এটাকে আরও বেশি জনপ্রিয় করা কৃষকদের মধ্যে এবং আরও অনেক বেশি ক্রপের জন্য এটাকে প্রচলিত করা, সেই জন্য কি কি করা যেতে পারে আপনার কি মনে হয়? অনেক কিছুই এখনো করার সুযোগ রয়েছে। বিশেষ করে কৃষক ভাইরা যখন বুঝতে পারবেন যে উনি লাভবান হচ্ছেন, অনেক সময় কিছু হিডেন কিছু প্রফিট থাকে যেটা নাকি ওনারা হয়তো পানি ওনার কম লাগলো সেক্ষেত্রে উনি কিভাবে উপকৃত হলেন, বা ওনার যে বীজ অথবা সার অপচয় ঘটলো না, সেই বিষয়গুলো ওনাদের বুঝিয়ে বলতে হবে। এবং ওনারা যদি এটা ভালো মতো এর অর্থগুলো বুঝেন তাহলে নিশ্চয়ই বেশি জনপ্রিয় হবে এবং সারা দেশে ছড়িয়ে পড়বে। বিশেষ করে আমরা এখন যে মেজর ক্রপগুলোর উপর কাজ করছি সে ছাড়াও অন্যান্য যে ক্রপগুলো আছে সেটারও যে অ্যাডভাইজরি সার্ভিস, এটাকে ডেভেলপ করে আমাদের কৃষকের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। শামীম ভাই, আপনার মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ। আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। ভবিষ্যতে আবারও এই নিয়ে আরও বিস্তারিত আলাপ হবে। যারা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে ছিলেন তাদেরকে ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।